হ্যালো বন্ধুরা, ফিল্মি লন্ডন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি সঙ্গে রয়েছি সঙ্গীতা। বিভিন্ন ভাষার সিরিজ বা মুভি আমি এক্সপ্লেন করে থাকি আমার চ্যানেলে। তোমরা যদি তা দেখতে পছন্দ করো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে চলো ভিডিওটি শুরু করি। এখনকার দিনে কোনো মানুষের চরিত্র বিচার করতে গেলে বাইরে কোথাও জিজ্ঞেস করতে যেতে হয় না, তার ফোনটা একবার চেক করলে মোটামুটি তার চরিত্র সম্পর্কে ধারণা করা যাবে। এই কনসেপ্টের ওপর বেশ করেই যে মুভিটি আজ এক্সপ্লেন করব সেটি বানানো হয়েছে। নাম খেল খেল মে। মূল চরিত্রে আছে অক্ষয় কুমার। এটি একটি কমেডি ড্রামা মুভি যা ইটালিয়ান মুভি পারফেক্ট স্ট্রেঞ্জারের রিমেক বলতে পারো। মোট 28 বার এই মুভিটি রিমেক করা হয়েছে। এটিকে নিয়ে এটা 29 বার হবে। আসলে মুভিটি কেমন হয়েছে তা তো এক্সপ্লেন করলেই বুঝতে পারবে। তাহলে চলো এক্সপ্লেনেশন শুরু করি। মুভির শুরুতে আমরা আম্বানির মতো একটা বিয়ে বাড়ির মহল দেখি, যেখানে তিনজন বন্ধু তার বউদের নিয়ে এসেছে, আরেকজন এমনি একা এসেছে। এই তিনজনের মধ্যে একজন, যার নাম বর্তিকা, তারই বোনের বিয়ে। বর্তিকার হাজব্যান্ড ঋষভ, যে পেশায় একজন প্লাস্টিক সার্জিয়ন, এই মুভিতে তার চরিত্র চিত্তরঞ্জন দেখানো হয়েছে। তার বউ কিন্তু সেটা জানে না। বর্তিকা ঋষভের সেকেন্ড বউ। তার আগেও একটা বিয়ে হয়েছিল, সে মারা যায়, আর তাদের একটা মেয়েও আছে যে বর্তিকাকে মা হিসেবে মেনে নেয় না। যদিও বর্তিকা মায়ের মেয়ে হওয়ার প্রথম থেকেই চেষ্টা করে যাচ্ছে, তাও কোনো মতে ওদের মতের মিল হয় না। অন্যদিকে মেয়েটি তার বাবার খুব ক্লোজ, সব কথাই তার বাবাকে জানায়। ঋষভ আর বর্তিকা জয়পুরে তার বোনের বিয়েতে আসায় সে তার বাড়িতে রয়ে যায় বন্ধুদের সাথে চিল করার জন্য দিল্লিতে। এখানে আরেকটা কাপলকে দেখি যাদের নাম জসপ্রীত আর হ্যাপি। তারা পাঞ্জাবি ফ্যামিলি থেকে বিলং করে। জসপ্রীত একটি কার কোম্পানিতে কাজ করে আর হ্যাপি বাড়িতেই থাকে। তার একটি ইউটিউব চ্যানেলও আছে যেখানে সে নাচ করে দেখায়। হ্যাপি খুব ভালো ইংলিশ বলতে পারে না, তাই তার বর ওকে কোথাও নিয়ে যেতে একটু কিন্তু করে। ওদের 6 বছর বিয়ে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বাচ্চা হয়নি। তারা বাচ্চা ট্রাই করে যাচ্ছে। এরপর আরেকটা কাপলকে দেখি যাদের নাম সমর আর নয়না হয়। তার বাবা একটা বিশাল বড় বিজনেসম্যান, যেই কোম্পানিতে কাজ করে সমর, কিন্তু সমর দেখায় সে তার নিজের যোগ্যতা এই কোম্পানিতে কাজ পেয়েছে আর বড় পোস্টে গেছে। অন্যদিকে নয়না ডিপ্রেশনের পেশেন্ট, সে লুকিয়ে লুকিয়ে পিলও খায় যা সমর জানে না। লাস্ট যে সিঙ্গেল বন্ধুটি এদের থাকে, তার বান্ধবীকে নিয়ে আসার কথা থাকলেও সে নিয়ে আসে না, একাই আসে। তার নাম হয় কবির। সে পেশায় একজন ক্রিকেট কোচ হয় আর সে ডিভোর্সিও হয়। তারও একটা মেয়ে আছে। এরা সবাই মিলে মেহেন্দিতে এসে জয়েন করে। বিয়েটা পরের দিন থাকে। আগের দিন রাতে সবাই বোর হচ্ছিল বলে ঋষভ তার রুমে সবাইকে নিয়ে যায়, আর ড্রিঙ্ক করতে করতে কবিরের ডিভোর্সের ব্যাপারে কথা হয় আর ওর বউ কেন ওকে চিট করেছিল সেই নিয়ে কথা চলতে থাকে। এই সময় মেয়েরা বলতে থাকে ছেলেদের সব সিক্রেট নিজেদের বন্ধুদের মধ্যে আলোচনা করে, কিন্তু তার বউরা কিছুই জানতে পারে না, যা ছেলেরা এগ্রি করে না। তার জন্য বর্তিকা বলে ঠিক আছে চলো তাহলে আজকে একটা গেম হয়ে যায়। এখানে সবাই যে যার ফোন আজকে আনলক করে রাখবে, কেউ লক করতে পারবে না, কেউ ফোন লাউডস্পিকার ছাড়া তুলতে পারবে না, আর SMS-ও সবাই সবারটা পড়তে পারবে। এটাই এই রাতের জন্য আজকের শর্ত। এই গেমের কথা শুনে তো মেয়েগুলো খুবই এক্সাইটেড হয়ে যায়, কিন্তু ছেলেরা তাতে কিছুতেই সায় দিতে চায় না প্রথমে। তারপর মেয়েরা বলতে থাকে নিশ্চয়ই তোমাদের তাহলে তেমন কোনো সিক্রেট আছে যার জন্য তোমরা চাও না। সেই সময় সবাই তো ফেসে যায় বউদের কাছে। লাস্ট পর্যন্ত রাজি হতেই হয় আর এই গেম শুরু হয়ে যায়। সবাই সবার ফোন টেবিলের ওপর রেখে দেয়। এখান থেকে বারবার একটা গান বাজতে থাকে, পর্দে মে রহনে দো পর্দা না উঠাও। মানে এখানে সবার রাজ খুলতে থাকবে, সবার সিক্রেট বেরোতে থাকবে, তোমরা দেখতে থাকো খালি। ঋষভ ড্রিঙ্ক বানাতে গেলে ওর পেছন পেছন সমর যায় আর বলে তুমি তোমার বউকে বারণ করতে পারছো না? এইসব কি গেম? হ্যাঁ, যে যা নিজের পার্সোনাল জিনিস সবার সামনে বের করবে। ঋষভ বলে তোমার বউ তো আছে, তুমি বারণ করতে পারো? ওরকে কোনো কথা শোনাতে পারো? তাহলে আমাকে বলছো কেন? আমিও আমার বউয়ের কাছে অসহায়, আমি যদি কিছু বলতে যাই তাহলে আমিই ফাঁসবো। এখানে আমরা জানতে পারি সমরের কিছু বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কারের, আর ওর লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়। ওই অ্যাক্সিডেন্টে একটা লোক মারা যায়, যা দেখে মনে মনে সমর খুব পস্তাতে থাকে। এরপর ওই রাতে প্রথম যার মোবাইলে মেসেজ ঢোকে সে হলো সমর। মেসেজটা আসে একটা আননোন নাম্বার থেকে, যেখানে লেখা থাকে বেবি অনেকদিন হয়ে গেছে আমরা রোম্যান্স করিনি, তুমি কোথায় আছো? এই মেসেজ দেখে নয়নার পিলে চমকে যায়। সমর ওকে বোঝাতে থাকে দেখো এটা আননোন নাম্বার, আমি এর আগে এর সাথে কখনো কথা বলিনি, কোনো চ্যাটও নেই এর সাথে। যা শুনে নয়না বলে চ্যাট তো ডিলিটও করে দেওয়া যায়, নাম্বার তো আনসেভও করা যায়, তাহলে এটা বলছো কেন? নিশ্চয়ই এর সাথে তোমার কোনো সম্পর্ক আছে। সেই সময় পেছন থেকে ঋষভ এসে বলে এর একটা সলিউশন আছে, তোমরা ওই নাম্বারে কল করে দেখতে পারো কে মেসেজটা করেছে। ওই নাম্বারে কল ব্যাক করলে জানা যায় এই হোটেলেরই কোনো রিসেপশনিস্টের নাম্বার। যা শুনে ঋষভ হাসতে শুরু করে। আসলে এটা ঋষভ প্র্যাঙ্ক করেছিল। ও বাইরে গিয়ে রিসেপশনিস্টের ফোন নিয়ে ওখান থেকে মেসেজটা করেছিল সমরের মোবাইলে, যাতে সবাইকে চমকে দেওয়া যায়।
যায়, আর তা জানার পর সবাই হাসতে শুরু করে। এরপর ন্যানার মোবাইলে কল আসে টাইগার শ্রফের। ওখানে জানা যায় টাইগার শ্রফ ওর জিম ট্রেনার, যে ওকে থাই ফ্যাট কম করার কথা বলছিল, কারণ ও মডেলিং করবে, যা সামারকেও জানায়নি, সারপ্রাইজ রেখেছিল। এর পরের কলটা আসে হ্যাপির কাছে, যা তার বন্ধু করেছিল কাজল। ওরা দুই বান্ধবী মিলে প্রতিদিন রাত্রেবেলা সবার পিএনপিসি করত। ওই কাজলকে হ্যাপি তার সমস্ত বন্ধুর ব্যাপারে উল্টোপাল্টা বলে রেখেছিল, যা ফোন করার পর বলতে শুরু করে কাজল। কাজল তো জানতো না যে লাউড স্পিকারে আছে, আর সবাই শুনতে পেয়ে যায়, যা শুনে সবাই হো হো করে হাসতে লাগে। আসলে ওদের নামেই তো পিএনপিসি করেছিল, তাই জন্য। এরপর কবিরের মোবাইলে ফোন আসে ওর দাদার। এখানে আমরা জানতে পারি কবির একটা স্কুলের ক্রিকেট কোচ ছিল। ওই স্কুল থেকে কবিরকে বের করে দেওয়া হয়, যার কারণে ওর দাদা ফোন করেছিল আরো একটা স্কুলের খোঁজ দেওয়ার জন্য। এখান পর্যন্ত সবকিছু ঠিকই চলছিল। এরপর জসপ্রীত খালি এদিক ওদিক করছিল। ও প্রথম থেকেই এই গেমের অপোজিটে দাঁড়িয়েছিল। কেন করছিল প্রথমে বোঝা যায়নি, কিন্তু তারপর জসপ্রীত কবিরকে গিয়ে বলতে শুরু করে, তুমি ভাই এখানে একা এসেছো, তুমি প্লিজ আমার ফোনটা তোমার সাথে এক্সচেঞ্জ করে নাও, কারণ ওদের দুজনের মডেল নাম্বার একই ছিল। কবির বারবার জিজ্ঞাসা করার পর জসপ্রীত জানায় ওকে একটা মেয়ে এক্ষুনি গুড নাইট মেসেজ পাঠাবে, যার সাথে থাকবে ওই মেয়েটির কিছু ফটো, যা দেখলে ওর বিয়ে বাঁচাতে পারবে না। তাই জন্য জসপ্রীত চাই এক্সচেঞ্জ করে নিতে, কিন্তু কবির রাজি থাকে না। কিন্তু পরে জসপ্রীত সময় বুঝে দুজনে ফোন এক্সচেঞ্জ করে নেয় কবিরকে না জানিয়ে। এরপর ওই মোবাইলে ঢোকে একটা গুড নাইট মেসেজ, তার সাথে একটা বোল্ড ফটো, যা দেখে সবাই মিলে কবিরের খুব মজা করে। কিন্তু জসপ্রীত তো পুরো ভয়ে কাটা হয়ে সিটিয়ে থাকে। যাই হোক, তার কিছুক্ষণ পরেই আবার একটা মেসেজ ঢোকে, যেখানে দেখা যায় 35 লাখ টাকা হেরে গেছে জুয়া খেলায় কবির। কিন্তু এটা তো কবিরের ফোন না, ফোনটা হয় জসপ্রীতের, তাই ঘটনাগুলোও জসপ্রীতের হয়। এরপর কপাল পড়ে ঋষভের। ওর মোবাইলে একটা ইমেল আসে একটা দামি এসকর্ট কোম্পানি থেকে, যেখানে ওকে কাস্টমারের রিভিউ দিতে বলা হয়, যা দেখে বর্তিকা তো পুরো চমকে যায়। আসলে গত মাসে ও মুম্বাই এসেছিল, যেখানে ও কোনো এসকর্টকে বুক করেছিল একদিনের জন্য, যার রিভিউ চাওয়ার জন্য এই মেলটা করেছে এসকর্ট কোম্পানি থেকে। এতক্ষণ এর তার নিয়ে মজা করছিল, এখন নিজেই ফেসে যাওয়ায় উল্টো পাল্টা বুজুং বাজুং দিয়ে বর্তিকাকে পটাতে যায়, কিন্তু বর্তিকা তার মধ্যে যা বোঝার বুঝে নেয়। এরপর বাড়ি আসে হ্যাপির মোবাইলে একটা মেসেজ ঢোকে, যেখানে স্পাম ডোনারের কথা বলা হয়। ওর ম্যাচিং এ স্পাম ডোনার পাওয়া গেছে। এইটা দেখার পর জসপ্রীত পুরো লাল হয়ে ওঠে। সে বলতে থাকে, আমার এই মেয়েটাকে পছন্দ না থাকা সত্ত্বেও আমার বাড়ির লোকের চাপে আমার প্রেমকে বিসর্জন দিয়ে একে আমাকে বিয়ে করতে হয়েছিল, কোনো কম রাখিনি এর জন্য। যখন যা চেয়েছে আমি তাই দেওয়ার চেষ্টা করেছি, ও কেন স্পাম খুঁজতে যাচ্ছে, এইসব বলে অনেক অপমান করে হ্যাপিকে। প্রথমে হ্যাপি চুপচাপ শুনেই যায়, আসলে বুঝতে পারছিল না কি বলবে। তারপর যখন হ্যাপি বলতে শুরু করে, তুমি যেমন অজানা অচেনা মেয়েকে বিয়ে করেছো, আমিও তেমন অজানা অচেনা ছেলেকেই বিয়ে করেছি। আমিও তোমাকে আগের থেকে চিনতাম না, কিন্তু এই 6 বছর ধরে আমি প্রতিদিন চেষ্টা করে যাচ্ছি তোমার পছন্দের মতো হওয়ার, কিন্তু হয়ে উঠতে পারিনি। তারপর তোমারই মা বাবার কথায় আমি বাচ্চা নিতে চেয়েছি। 6 মাস আগে আমি তোমার স্পাম কাউন্টের যে রিপোর্টটা এসেছিল সেটা দেখেছি। ওটাতে দেখা গেছে তোমার স্পাম কাউন্ট কম আছে, যার জন্য আমরা বেবি নিতে পারছি না। এতটা জানা সত্ত্বেও তুমি আমাকে কখনো জানাওনি। প্রতিবার তুমি আমাকে নিয়ে এই ডাক্তার ওই ডাক্তার যত রকম ট্রিটমেন্ট করানো যায় আমার ওপর করিয়ে যাচ্ছ। সবটা সত্যি জানার পরেও কেন, আমি কি দোষ করেছিলাম? এইসব শোনার পর জসপ্রীত চুপ করে যায়, আর কিছু বলতে পারে না। এরপর সুযোগ আছে ভর্তিকার মোবাইলেও একটা মেসেজ ঢোকে আন্দ্রে নামে একজন ফ্রান্স লোকের, যেখানে বলা হয় যে সে খুব মিস করছে ভর্তিকাকে। এখানে ভর্তিকা বলে সে একজন 60 বছরের বুড়ো, কোনো একটা কনফারেন্সে গিয়ে ওর সাথে দেখা হয়েছিল, কিছু সময় কাটিয়েছে, মাঝে মাঝে এরকম মেসেজ করে থাকে। এরপর জসপ্রীতের মোবাইলে একটা ফোন আসে, যা কিন্তু হয় কবিরের, কিন্তু যেহেতু ফোনটা এক্সচেঞ্জ করে নিয়েছিল জসপ্রীতের কাছে ঢোকে। ওখানে আমরা জানতে পারি কবির একজন গে, আর ওর যে বন্ধু সে উল্টো দিক থেকে জানাতে থাকে, এত বছর ধরে তুমি লুকিয়ে রেখেছো, কার থেকে লোকাচ্ছ, তুমি কেন তোমার নিজের সত্যিটা বলে দিচ্ছ না। আরো অনেক কথা বোঝাতে থাকে। তারপর বলে, তোমার খাওয়া চুমু আমি এখনো পর্যন্ত ভুলতে পারছি না, তুমি প্লিজ একদিন সময় করে আমার কাছে এসো। যা শোনার পর হ্যাপি তো পুরো রেগে আগুন হয়ে যায়। আসলে ও ভেবেছিল এটা জসপ্রীতের, আর ও মদ খেয়ে পুরো টাল্লি হয়ে বলতে থাকে, এ তো নিজেই গে, ও কেন আমাকে ভালোবাসবে? আমি এতদিন ধরে বোকার মতো ওর পিছনে সময় নষ্ট করে যাচ্ছি। ওর যদি পছন্দই না থাকতো আমাকে আগে বলে দিতে পারতো, আমি আলাদা কাউকে খুঁজে নিতে পারতাম। এতদিন আমি ট্রাই করেই যাচ্ছি। এখানে এসেই পুরো সিনেমাটা ঝুলে যায়। এরপর কবির স্বীকার করে নেয় জসপ্রীত না, এই মেসেজটা আসলে ওকেই পাঠিয়েছে ওর বন্ধু, ওই গে। এই কারণে তাকে বয়েজ স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে ক্রিকেট কোচের পদ থেকে। তা হলেও জসপ্রীত এই হিসেবে বেঁচে গেলেও কোমলের যে গুড নাইট মেসেজটা এসেছিল এটা তো হ্যাপি জানতে পেরে যায়। ওটা জানার পর জসপ্রীত বলতে থাকে, আমার স্কুল লাইফের প্রেম ছিল কোমল, যাকে আমি খুব ভালোবাসতাম। পরিস্থিতির চাপে ওর সাথে আমার বিয়ে হয়নি,
হয়নি, কিন্তু এখনো আমি ওকে ভুলতে পারিনি। মাঝে ওর সাথে দেখা হওয়ার পর ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল, তারপর থেকে ও গুড নাইট মেসেজ পাঠাতে থাকে। আমার ওর সাথে কোনো সিরিয়াস সম্পর্ক নেই, যেহেতু আমি 6 মাস আগেই জানতে পেরেছি আমি ইম্পর্টেন্ট, আমি তাই নিজেকে হ্যাপির থেকে সরিয়ে নিয়ে গিয়ে কোমলের ক্লোজ হতে চাইছিলাম। এরপর তো বাড়ি আসে সামারের। আরেকটা ভয়ানক কেস খায়। সামারের কাছে ভয়েস মেসেজ আসে ওর শ্বশুরের গার্লফ্রেন্ডের, যে গার্লফ্রেন্ড ওকে ওদের ক্লোজ হওয়ার কথা বলছিল। এই মেসেজটা সবাই শুনে নেয়, যা শোনার পর নয়না তো পুরো শকড হয়ে যায়। ও বলতে থাকে, আমি তোমার জন্য কি না করেছি, তোমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছি, আর তুমি আমার সাথে এটা করলে। যে মেয়েটার সাথে তুমি অ্যাফেয়ার রেখেছো সে আমার ছোটবেলা থেকে আমার বাবার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে আমার মা হওয়ার জন্য। আমি ওকে পাত্তা দিইনি, আমার বাবা আমার জন্য ওকে বিয়ে করেনি, আর তুমি শেষ পর্যন্ত ওই বুড়ি মহিলার সাথে অ্যাফেয়ার চালাচ্ছ। এখানে আমরা আরো জানতে পারি সামার ওই মহিলার জন্য একটা নেকলেসও কিনেছে, যা জানার পর নয়না আরো রেগে গিয়েছিল। রেগে গিয়ে নয়না বর্তিকার বাথরুমে ঢুকে যায়, সাথে বর্তিকাও ঢোকে, আর ও ডিপ্রেশনের পিল নেওয়া শুরু করে। কিছুক্ষণ পর ঋষভকে জানায় সামার, এই মহিলার সাথে আমার কোনো প্রেমের গল্প নেই। নয়নার সাথে দেখা হওয়ার আগেই যখন আমি এই অফিসে ঢুকে কোনো কাজ পাচ্ছিলাম না ঠিক মতো, এই মহিলাকে স্যাটিসফাই করার পরেই আমার প্রমোশন হতে থাকে। পরে আমি নয়নার সাথে দেখা করি, ওর সাথে আমার প্রেম হয় আর আমাদের বিয়ে হয়, কিন্তু এই মহিলাটি কিছুতেই আমাকে ছাড়তে রাজি না, তাই আমি এই অ্যাফেয়ারটা চালাতে বাধ্য হই। সবকিছু জানার পর ঋষভ বলে, তুমি তো ওর সাথে আগেই কথা বলে নিতে পারতে, তুমি এতদিন চুপ কেন ছিলে। সেই সময় বলা শুরু করে সামার যে অ্যাক্সিডেন্টের কথা কিছুক্ষণ আগেই বলেছিল, ওই অ্যাক্সিডেন্টটা সামার করেনি, করেছিল নয়না, যার পুরো দোষ ও নিজের মাথায় নিয়ে নেয়, আর তার জন্য তার ড্রাইভিং লাইসেন্সও ক্যান্সেল হয়ে যায়। নয়না যদি অ্যাফেয়ারের কথা জানতে পারতো আরো ডিপ্রেশনে চলে যেত, কারণ ও অলরেডি ডিপ্রেশনেই পড়ে আছে, যা সামার জানে কিন্তু কিছু বলে না। এদিকে নয়না কিন্তু জানে না সামার জানে বলে। কিছুটা খালি পেয়ে নয়না ছাদের ওপর উঠে যায় আর ছাদের কার্নিশে দাঁড়ায় আত্মহত্যা করবো বলে। কেন ওকে ডিচ করেছে সামার। অন্যদিকে সামারও ছাদের কার্নিশে চলে যায় আত্মহত্যা করবে বলে। ওদেরকে বাধা দিতে যায় কবির আর ঋষভ, ওদেরকে বোঝাতে থাকে, কিন্তু কেউ কারো কথা শুনতে রাজি না। সামারই সবার প্রথম ছাদ থেকে লাফ মারে আর পড়ে যায় মণ্ডপের ওপরে, যার জন্য ওর জীবনটা বেঁচে যায়। কিছুক্ষণ পরেই জানা যায় এদের এইসব গন্ডগোল শুনে বরুণ হাওয়া হয়ে গেছে, মানে ও আর বিয়ে করবে না বলে এখান ছেড়ে চলে গেছে। পরের দিন সকালবেলা সবাই মিলে বরুণকে খুঁজতে লাগে, কারণ পরের দিন দুপুরেই বিয়ে ছিল ওদের। খুঁজতে খুঁজতে বন্ধুদের পুরো গ্রুপটা এয়ারপোর্টের সামনে এসে দেখে বরুণ ব্যাগপত্র নিয়ে গুছিয়ে যেতে একদম তৈরি হয়ে আছে। ওকে এবার ঋষভ বোঝাতে যায় বিয়ের ব্যাপারে, বিয়ে করলে কোনো অসুবিধা নেই, বিয়ে করলে সমস্ত কিছু ঠিক থাকবে। অন্যদিকে গাড়িতে বসে বর্তিকা একটা ফোন পায়। এখানে আমরা জানতে পারি ঋষভ যে মুম্বাইয়ে গিয়েছিল ও কোনো এসকর্ট সার্ভিস বুক করেনি, করেছিল বরুণ, মানে ওর বোনের বর, ব্যাচেলার পার্টির জন্য, যেখানে ঋষভের সাথে দেখা হয়ে গিয়েছিল বরুণের। যেহেতু বরুণের মোবাইল চেক করে রাধিকা, তাই বরুণ কিছু করেনি, ঋষভকে দিয়ে করিয়েছিল বুক, তাই ওই ইমেলটা এসেছিল। যা শোনার পর বর্তিকা কিছুটা শান্ত হয়, কারণ ওর মনে মনে তো বিশাল একটা ঝড় চলছিল। শেষ পর্যন্ত বরুণকে মানিয়ে টানিয়ে বিয়ের জন্য রাজি করানো যায়, আর রাধিকার সাথে বরুণের বিয়েও হয়ে যায়। খুব ভালো একটা এন্ডিং হয়। শেষে কাদম্বরী নামে একটি মেয়ের মেসেজ আসে ঋষভের কাছে। আসলে এই কাদম্বরীর সাথেই ফ্লাইটে আসার সময় দেখা হয়েছিল ঋষভের, যেখানে কাদম্বরীকে ও পটিয়েও ফেলেছিল, ফোন নাম্বারও এক্সচেঞ্জ করে নেয়। সে এবার দেখা করতে চাইছে ঋষভের সাথে। এখানে ঋষভের ক্যারেক্টার একদম লুজ দেখিয়েছে। যাই হোক, মুভিটি কেমন লাগলো শুনে তোমরা জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।